রান করা হয়েছে, সেটা হচ্ছে জয়কলি কর্তৃক আয়োজিত 24-25 সেশনে যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দেবা তাদের জন্য মেডিকেল অ্যাডমিশন প্রোগ্রাম। এই প্রোগ্রামটিতে কি কি থাকছে এবং কারা কারা ক্লাস নেবে তাদের সকলের পরিচয় সহ আজকের এই প্রোগ্রামটিতে কিভাবে আমরা আগাবো, কিভাবে আমাদের কোর্স প্ল্যান, সেগুলো নিয়ে কথাবার্তা বলবো। তো যারা যারা ক্লাসটা দেখছো তারা তারা শেয়ার দিয়ে দাও এবং তোমাদের প্রিয় 24 ব্যাচ এবং যারা সেকেন্ড টাইম পরীক্ষা দিতে চাও তাদেরকে মেনশন করে দাও। আমিও আমার থেকে লাইভগুলো শেয়ার করে দিই এবং তোমরাও তোমার ফ্রেন্ডদেরকে মেনশন দিতে থাকো। মেডিকেলের স্বপ্ন কার না থাকে বলো? তো আমরা যদি সবাই মিলে একসাথে ক্লাসের মাধ্যমে সঠিকভাবে গাইডলাইন নিয়ে পড়াশোনা আগাইতে পারি তাহলে কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য সবারই একটা সুন্দর ইচ্ছা পূরণের পথে আমরা কিন্তু যেতে পারবো। তাহলে আমি আমার থেকে লাইভ শেয়ার করে দিই এবং তোমরা কে কোথা থেকে ক্লাস করছো দ্রুত কমেন্ট করে জানায় দাও এবং তোমরা কে কে সামনে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য রেগুলার পড়াশোনা করতেছো এবং সেই সকল বন্ধুকে তোমরা মেনশন দাও যারা রাত দিন পরিশ্রম করে যাচ্ছ। তো আমি আমার এখান থেকে লাইভটা শেয়ার করে দিলাম, তোমরাও তোমার ফ্রেন্ডদেরকে দ্রুত মেনশন করে দাও। আমরা আজকে এই মেডিকেল কোর্সের রোডম্যাপ তোমাদের সামনে তুলে ধরবো। এই দেখো আমি আমার এখান থেকে শেয়ার দিয়ে দিলাম, তোমরা কারা কারা শেয়ার করছো তারা জানাই দাও। তোমাদেরকে ধন্যবাদ আজকে লাইভে অংশগ্রহণ করার জন্য। তো দেখো আমি আলফাজ হোসেন, ঢাকা মেডিকেল কলেজ, এবং তোমাদেরকে দীর্ঘ 3 থেকে 4 বছর ধরে বায়োলজি পড়াচ্ছি এবং আজকের এই কোর্স প্ল্যান জুড়ে আমি থাকছি। আমি আলফাজ হোসেন, ঢাকা মেডিকেল কলেজ। এই মেডিকেল অ্যাডমিশন টেস্টে সম্পূর্ণ প্রস্তুতিতে তোমাদের মেডিকেল পদার্থবিজ্ঞান নিয়ে তোমাদের সাথে থাকছি আমি অমিত চাদু, পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজ 3য় বর্ষে। আমি শাহিন, ঢাকা মেডিকেল কলেজ 2nd ইয়ার, এবং আমি তোমাদের কেমিস্ট্রি এবং ইংলিশ যে দুটো সাবজেক্ট আছে এই দুটো সাবজেক্টের টেক কেয়ার করব। আমি স্বর্ণা, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি থাকছি তোমাদের সাথে তোমাদের জিকে প্রস্তুতিকে আরো বেশি স্ট্রং করার জন্য। আমি মহসিন আলী, আমি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলে ফাইনাল ইয়ারে আছি। আমি থাকবো তোমাদের জুওলজি ক্লাস নেওয়ার জন্য পুরো ফ্রি ক্লাস জুড়ে। এরপরে আমাদের কোর্স প্ল্যান কিভাবে আমাদের রুটিনটা সাজানো আছে এবং আমাদের কিভাবে উইকলি এক্সামগুলো হবে সেগুলোর জন্য এবং আমাদের কিভাবে এই পুরো প্রস্তুতি জুড়ে কিভাবে আমরা আগাবো সেটা নিয়ে মহসিন ভাই বিস্তারিত বলছেন। আমাদের ক্লাসগুলো রুটিন হচ্ছে, আমরা হচ্ছে শনিবার নিব বায়োলজি, রবিবার নিব ফিজিক্স, সোমবার নিব কেমিস্ট্রি এবং মঙ্গলবার নিব ইংলিশ। আমাদের উইকলি হচ্ছে বুধবার হচ্ছে বন্ধ থাকতেছে, বৃহস্পতিবার থাকবে হচ্ছে মেডিজিকে, এবং আমাদের উইকলি মডেল টেস্ট হবে প্রতি শুক্রবার রাত 8টায় এবং আমাদের প্রত্যেকটা ক্লাস টাইম বিকাল 5:30টা। আমাদের কোর্সটি শুরু হবে বুধবার থেকে। এই আমরা 10 দিনের একটা ক্লাস রুটিন তোমাদের দিচ্ছি। এটা হচ্ছে বুধবার থাকবে হচ্ছে আমাদের জন্য বায়োলজি, তোমাদের জন্য বায়োলজি, বৃহস্পতিবার থাকতেছে জিকে, এবং নেক্সট উইক থেকে আমরা যে রুটিনটা তোমাদের দিয়েছি সেই রুটিন অনুযায়ী হচ্ছে ক্লাসগুলো হবে। তোমরা এখনই ক্লাসগুলো, স্ক্রিনে থেকে ক্লাসগুলো কোন দিনে কোনটা হবে এটা এখনই তোমরা স্ক্রিনশট দিয়ে রেকর্ড করে রাখো। এবং আমাদের ডেইলি ক্লাস হবে হচ্ছে বিকাল 5:30টা থেকে। আমরা এখানে দেখতে পারতেছি মেডি বায়োলজি, মেডি পদার্থ, মেডি রসায়ন, মেডি ইংলিশ এবং মেডি জিকে। মেডি বায়োলজির জন্য থাকতেছে 16টি ক্লাস, ফিজিক্সের জন্য থাকতেছে 12টি, কেমিস্ট্রির জন্য 14টি, মেডি ইংলিশের জন্য 6টি এবং মেডি জিকের জন্য 6টি। আমি থাকতেছি জুওলজির জন্য। আমি হচ্ছে তোমাদের সাথে 8টি ক্লাসের জন্য আছি। আর আমাকে তো সবাই চেনো, আমি আলফাজ। তোমাদের সাথে থাকবো বোটানি সকল অধ্যায় জুড়ে এবং সাথে কেমিস্ট্রির কিছু পোর্শন ক্লাস নিব। তো আজকের এই যে বইটাকে আমরা নিয়ে আগাবো, এই পুরো ক্লাস আমরা তো রেগুলার ক্লাস নিব এবং সেই রুটিনটাও তোমাদের একটু আগেই দেখালাম। সেই রুটিনের সাথে সাথে আমরা যে বইগুলো তোমাদেরকে ফলো করব সেই বইগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমরা কোন বই থেকে আমাদের এই গুরুত্বপূর্ণ ক্লাসগুলো তোমাদেরকে নিব। দেখো এখানে আমরা যদি একটা অধ্যায়কে যদি আমরা এখানে তোমরা দেখতে চাই, এটা হচ্ছে মেডি বায়োলজি। বোটানির জন্য যদি আমরা দেখতে চাই, যদি একটা অধ্যায়কে বলি যে কোষ বিভাজনের একটা অধ্যায় কিভাবে সাজানো আছে, এখানে যদি আমরা তুলে ধরি একটা কোষ বিভাজনের একটা চ্যাপ্টারে
মেডিকেলের জন্য অনেক রাইটারের বই পড়তে হয়। এই রাইটারের বোঝা থেকে মাথাকে বাঁচতে হলে তোমাকে একটা সুন্দর গোছালো বই লাগবে। সেই ক্ষেত্রে জয়কলি বাজারে সেরা বই। তো এই বইতে দেখো কোর্স রসায়নের ভিতরে কি আছে, চ্যাপ্টার আউটলুক এবং কোনগুলো গুরুত্বপূর্ণ কোনগুলো আনইম্পর্টেন্ট সেগুলো কিন্তু এখানে সুন্দরভাবে বলা আছে। প্রতিটি টাইপ ভিত্তিক এমসিকিউ থাকবে এবং স্টেপ 1 এ দেখো বেসিক ইনফরমেশন দেওয়া আছে, তারপরে অ্যাট এ গ্ল্যান্সে কিছু ইম্পর্টেন্স ইনফরমেশন আছে। স্টেপ 3 তে দেখো মেডিকেল ভর্তি পরীক্ষার বিগত প্রশ্ন সংযোজন আছে। তারপরে স্টেপ 4 এ বিগত ডেন্টাল ও মেডিকেল ভর্তি পরীক্ষার একসাথে দেওয়া আছে। স্টেপ 5 এ দেখো উপযোগ্য বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন অ্যাড আছে এবং 6 নম্বরে দেখো সকল বোর্ডের যে এমসিকিউ গুলো আসে সেই এমসিকিউ গুলো বিগত 15 বছরের একসাথে দেওয়া আছে। স্টেপ 6 এ দেখো যে এনসিটি অনুমোদিত পাঠ্য বইয়ের লাস্টে যে এমসিকিউ গুলো সাজানো আছে, যেটা মেডিকেলে না পড়ে গেলেই তুমি মারা খাবা, সেই এমসিকিউ গুলো এখানে কিন্তু দেওয়া আছে। অর্থাৎ কি নেই বলো, এখানে অনুশীলনী আছে, 2 নাম্বার হচ্ছে ডেন্টাল পরীক্ষার প্রশ্ন আছে, বিশ্ববিদ্যালয় পরীক্ষার প্রশ্ন আছে এবং এখানে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন আছে এবং অনুশীলনীর শেষের প্রশ্নও আছে। এইভাবে কিন্তু এই বইটা সাজানো এবং তোমরা কিন্তু জেনে অবাক হবা যে 70% প্রশ্ন গতবার একদম হুবহু অনুশীলনী থেকে প্রশ্ন তুলে দেওয়া হয়েছে। এরপরে দেখো হোম টিউটর, এখানে কোনগুলো গুরুত্বপূর্ণ কোনগুলো গুরুত্বপূর্ণ না। দেখো কম গুরুত্বপূর্ণ মানে 70%, এটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তাই 80%, আর এটা হচ্ছে জানা জরুরি মানে নাইস টু নো। এখানে দেখো, এখানে আমি যদি একটা তোমার কথা বলি যে জয়কলি কিভাবে বইটা সাজাইছে, আমাদের মাইটোসিস কোষ বিভাজন এর গুরুত্বগুলো মনে রাখার একটা সুন্দর টেকনিক আছে। দেখো যে এখানে একটা টেকনিক আছে, দেখো দেব জানির কোটি টাকা পুনরায় ক্ষতিগ্রস্ত। পরীক্ষায় একটা কোশ্চেন আসে, সেখান থেকে মানুষ ভুল করে কিভাবে জানো, জিনিসের কোনটি মাইটোসিসের গুরুত্ব নয়। তখন এই যে জননাঙ্গ এটা অনেকে মিউসিস ভাবে, কিন্তু এই ছন্দটা তুমি যদি মনে রাখো, দেখো দেব এবং জনির কোটি টাকা ক্ষতিগ্রস্ত। এই যে জনি শব্দটি আছে, জনি মানে কি জননাঙ্গ সৃষ্টি। এইবার তুমি যদি ছোট ছোট টেকনিকগুলো যদি ফলো করো তাহলে কিন্তু পরীক্ষার হলে একদম সুনিশ্চিতভাবে অ্যান্সার করে আসতে পারবা। তারপর দেখো বেসিক ইনফরমেশন, এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইনগুলো এখানে তুলে ধরা হয়েছে। তারপরে এখানে আসো, এখানে যে গুরুত্বপূর্ণ ছকগুলো আছে সেটা এক্সট্রা মাজদা ম্যাম এবং আজিবুর রহমান স্যার এই সকল এমসিগুলো এই সকল স্টেপগুলো কিন্তু এখানে ছক আকারে ওইগুলো তুলে ধরা হয়েছে। তারপরে দেখো বইয়ের ভিতরে কি আছে, এরপরে আছে গুরুত্বপূর্ণ অ্যাট এ গ্লান্স কি কি ইনফরমেশন আছে সেইগুলো এখানে দেওয়া আছে। তারপরে আছে এমসিকিউ, এই এমসিকিউ গুলো প্যাটার্ন কেমন আমি একটু আগে বলেছি, মেডিকেল ডেন্টাল বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, তারপরে হচ্ছে অনুশীলনীর প্রশ্ন। এই যে এখানে অনেকগুলো এবং সর্বাধিক পরিমাণ কোশ্চেন সংযোজন হচ্ছে জয়কলের বই। এই বইটা আমি নিজেই গবেষণা করে দেখলাম যে বাজারে যতগুলো রাইটারের বই আছে সেখান থেকে কিন্তু এটা সেরা, কারণ সর্বাধিক পরিমাণ এমসিকিউ কিন্তু এখানে সংযোজন আছে। এরপরে দেখো কোন রেফারেন্স সহকারে আছে, এটা আলেম স্যারের বইয়ের এমসিকিউ, এরপরে হচ্ছে তোমার এখানে মাজদা ম্যামের এমসিকিউ। সো এখানে তুমি বুঝতে পারবা যে কোন ইনফরমেশনটা নতুন আসছে। সো এই বইটা বোটানি এবং জুওলজির ক্ষেত্রে একদম সেম প্যাটার্নে বইটা সাজানো। তোমরা যারা এই বইটা সংগ্রহ করতে চাও তারা নিকটস্থ লাইব্রেরি থেকে যোগাযোগ করবা এবং অর্ডারও দিতে পারবো অনলাইনে। আমরা এই ক্লাসগুলো নিব এই বইয়ের ইনফরমেশনগুলো স্লাইডে উপস্থাপন করে। সো তুমি যদি ভালোভাবে এই প্রিপারেশনটা মেডিকেল অ্যাডমিশন যে ব্যাচটা, এই ব্যাচের সাথে যদি সুন্দর করে ক্লাস করতে চাও, পাশে যদি টেবিলের পরে একটা বই থাকে তাহলে ওই বইয়ের ফাঁকে ফাঁকে নোট করে নিবা এবং সাথে ক্লাসগুলো ফলো করবা। তোমরা রুটিন অলরেডি পেয়ে গেছো এবং পেজেও দেওয়া হবে, তোমরা ওখান থেকে স্ক্রিনশট মেরে রুটিনটা সেভ করে রাখবা এবং আমাদের এই স্বপ্ন জয়ের পথে তুমি সবসময় লেগে থাকো, ইনশাল্লাহ তোমার সফলতা আসবেই। এরপরে আমাদের জুওলজি বইটার ক্ষেত্রে দেখো কিভাবে সাজানো আছে। তোমাদের আলফাজ ভাই যেটা বলছে, জুওলজি বইটাও ঠিক একই স্টাইলে হচ্ছে সাজানো হয়েছে। এখানে হচ্ছে 7টা স্টেপ হচ্ছে থাকছে, 7টা স্টেপে হচ্ছে মানে প্রথমে থাকছে হচ্ছে বেসিক ইনফরমেশন, তারপর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ইনফরমেশন, দেন হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষায় বিগত বছরে যেটা আসছে, ডেন্টাল ভর্তি পরীক্ষায় যেগুলো আসছে, দেন হচ্ছে বোর্ড কোশ্চেন কি কি আসছে প্রত্যেকটা এমসিকিউ থাকতেছে এবং এনসিটিবির হচ্ছে প্রত্যেকটা পাঠ্য বইয়ের বিভিন্ন পাঠ্য বইয়ের অনুশীলনের কোশ্চেনগুলো থাকতেছে। এখন কথা হচ্ছে যে তুমি কেন এই বইটা পড়বা, বা হচ্ছে মানে এইটা হচ্ছে এত সুন্দর করে প্যাটার্নই করা। তোমরা দেখছো আলফাজ তোমাদের আলফাজ ভাই তোমাদের দেখাইছে, সেটা হচ্ছে দেখো যে প্রত্যেকটা হচ্ছে স্টেপ আছে 7টা আর হচ্ছে টাইপে ভাগ করা।
প্রত্যেকটা টাইপের হচ্ছে প্রথমে হচ্ছে বেসিক ইনফরমেশন দেওয়া আছে, তার মোস্ট ইম্পর্টেন্ট ইনফরমেশন 4টা ভাগে একটা অধ্যায় ভাগ করা হয়েছে এবং তোমাদের জন্য যতটুকু দরকার ঠিক ততটুকু। মেডিকেলে চান্স পাওয়ার একমাত্র মানে হচ্ছে সবচেয়ে মানে বুদ্ধিমানের মতো কাজ হচ্ছে শুধু বেসিক মেইন ইম্পর্টেন্ট জিনিসটা পড়া, শুধু অতিরিক্ত পড়ে মাথা ভার করার কোনো দরকার নেই। আর হচ্ছে মেইন রাইটারে তোমরা বিগত বছরের কোশ্চেনগুলোতে দেখতে পারছো, আমরা মেইন রাইটার হিসেবে মানে যেটা বিবেচনা করি যে ফার্স্ট পার্ট বোটানির জন্য হচ্ছে হাসান স্যার, সেকেন্ড পার্ট হচ্ছে আজমল স্যার। এটা বাদেও অন্যান্য যে স্যারের বই আছে সেখান থেকেও দেখা যাচ্ছে বিগত বছরের কোশ্চেন থেকে দেখতে পারতেছি যে সেখান থেকে এমসিকিউ আসে। বইটা এত সুন্দর করে সাজানো যে প্রত্যেকটা টিচারের প্রত্যেকটা বই থেকে যে ইনফরমেশন তোমাদের লাগবে কম্বিনেশন করে সুন্দর করে, এবং প্রত্যেকটা অধ্যায়ে প্রথমে থাকতেছে যে তুমি মানে অনেক সময় দেখা যায় যে তুমি জানতেই পারো না যে কোনটা গুরুত্বপূর্ণ বেশি কোনটা কম গুরুত্বপূর্ণ। দেখা যায় যে কম গুরুত্বপূর্ণ জিনিসটা তুমি বেশি পড়ে ফেলো কিন্তু অতি গুরুত্বপূর্ণ জিনিসটা তুমি পড়তে ভুলে যাও। এই বইতে তোমাকে প্রথমেই দেখাই দিবে যে কোনটা কত। প্রথমে আছে অতি গুরুত্বপূর্ণ, তারপর হচ্ছে গুরুত্বপূর্ণ, কম গুরুত্বপূর্ণ, আর হচ্ছে জানা জরুরি। তোমাকে এখন আর মানে কোনটা কি পড়তে হবে কোনটা বাদ দিতে হবে কারো কাছে যাওয়া লাগবে না। তুমি যদি বইটা ফলো করো আর আমাদের ফ্রি ক্লাসগুলো ফলো করো তাহলে তুমি ইজিলি বুঝতে পারবে যে কি। আর প্রত্যেকটা অধ্যায়ে যে ছন্দগুলো আছে সেই ছন্দগুলো ম্যাজিক যে ছন্দ সেটা সাজানো আছে, এবং অন্যান্য বই থেকে দেখো যে কিছু আছে যে বিভিন্ন তথ্যের যে বৈসাদৃশ্য, যেমন হচ্ছে মানুষের রক্তের আপেক্ষিক গুরুত্ব আজমল স্যারের বইয়ে আছে 1.065, আর হচ্ছে আলিম স্যারের বইতে আছে 1.05 থেকে 1.06। তোমার হচ্ছে এই ইনফরমেশন গুলাও তোমাকে হচ্ছে আত্মস্থ করতে হবে, কারণ হচ্ছে দেখা গেল যে কোশ্চেনটা আজমল স্যারের বই থেকে না এসে আলিম স্যারের ইনফরমেশন থেকে নেওয়া হয়েছে, তখন তো তুমি মানে জানা কোশ্চেনই পারবে না। এই জন্য তোমাকে হচ্ছে আমরা যে মেডিকেল ফ্রি ক্লাসগুলো নিব আমরা এই বইয়ের উপর বেস করে মেডিবায়োলজি বেস করে হচ্ছে তোমাদের ক্লাসগুলো নেওয়া হবে এবং এই প্যাটার্নেই হচ্ছে তোমাদের পড়ানো হবে। এখন তোমরা যদি আগে থেকে এটা সংগ্রহ করে রাখো, আমরা যখন পড়াবো তোমরা ইজিলি বুঝতে পারবা কিভাবে পড়াচ্ছি, কি প্যাটার্নে পড়াচ্ছি। আর এই বইটা এত সুন্দর করে প্যাটার্নেই করা আছে যে তোমার এতটুকু পড়লে এবং বইয়ের সাথে একটু সাদৃশ্য আরেকটু রেখে পড়লে তোমার কিছুই লাগবে না। এটা দিয়ে তুমি ইজিলি তুমি ভর্তি যুদ্ধ জয় করতে পারবে। এরপরে আমাদের ফিজিক্সের 12টি ক্লাস থাকছে। তোমাদের অমিত ভাই এই ফিজিক্সের পুরো পোরশনটাকে তোমাদের বুঝিয়ে বলছেন। আচ্ছা, তো মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য আমরা যখন জার্নিটা শুরু করছি আমাদেরকে প্রথমেই জানতে হবে যে আমাদেরকে কি কি পড়া লাগবে, এবং আমরা এই শর্ট টাইমের মধ্যে মাত্র 3 থেকে 4 মাস সময় পাওয়া যায়, তার মধ্যে এত বড় সিলেবাস কীভাবে শেষ করব। তো আমাদের কিন্তু এখন অনেকগুলো এক্সট্রা রাইটার যেগুলো আছে, আমরা জানি বাজারে এক একটা সাবজেক্টের উপর প্রায় 18 থেকে 19টা রাইটারের বই পাওয়া যায়। সবগুলো বই কিন্তু আমাদের পক্ষে পড়া সম্ভব হয় না, এবং বিগত বছরে যে কোশ্চেনগুলো আসে সেটা হতে পারে মেডিকেল বা ডেন্টালের কোশ্চেন, অথবা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন, অথবা আমরা বিগত বছরে যেটা দেখছি গত বছরের কোশ্চেন আমাদের অনেকগুলো বোর্ড কোশ্চেন থেকে রিপিট হয়েছে, আর অনুশীলনী কোশ্চেন তো রিপিট হইতেই থাকে। তো তোমাদের জন্য জয়কুলের মেডিসিরিজে যে বইগুলো সাজানো হয়েছে, বিগত 1 বছর ধরে তোমাদের জয়কুলের মেডিসিরিজ বইগুলো লেখার জন্য আমি কাজ করছি। সেখানে দেখছি যে বিভিন্ন রাইটারের যে বইগুলো আছে সেখান থেকে এক্সট্রা ইনফরমেশন, গুরুত্বপূর্ণ যত ইনফরমেশন আছে সবগুলোই তোমাদের জন্য এই বইতে সংযুক্ত করা হয়েছে। তো মেডিফিজিক্সের জন্য আমরা বিভিন্ন রাইটারের বই তথ্যগুলো সংযোজন করছি। তার সাথে তোমাদের যদি বিগত বোর্ড পরীক্ষা থেকে মেডিকেলের কোনো কোশ্চেন রিপিট হয় সেটাও কিন্তু এই বইটা শুধু সংযোজন করা আছে। তোমরা যে কোনো বোর্ড কোশ্চেন, যে কোনো চ্যাপ্টারের টপিক ওয়াইজ কোশ্চেন এখানে পেয়ে যাবা। আমাদের একটা চ্যাপ্টারের জন্য যতগুলো টপিক আছে সুন্দরভাবে বইতে সাজানো আছে। এছাড়া আমাদের আর কী কী প্রয়োজন হয়, বিভিন্ন ভার্সিটির কোশ্চেন যখন আমাদের মেডিকেলে রিপিট হয় আমরা কিন্তু কোশ্চেনগুলো মিস করে যাই, কারণ মেডিকেলের বিগত বছরের কোশ্চেন তার সাথে বিভিন্ন বইয়ের কোশ্চেন পড়তে পড়তে আমাদের আর টাইম থাকে না যে আমরা বিভিন্ন ভার্সিটির কোশ্চেন সেগুলো নিয়ে সলভ করবো। তো সেই প্রতিটা কোশ্চেনই কিন্তু আমাদের এই বইতে বা মেডিসিনের সকল বইগুলোতে একদম টপিক ওয়াইজ সাজিয়ে তোমাদের জন্য দেওয়া আছে। সুতরাং যদি আমরা এই বইগুলো পড়ি এবং আমাদের যে মেডিকেল অ্যাডমিশন ব্যাচ 2024-25 এটা লঞ্চ করা হচ্ছে, তোমাদের যাদের সামর্থ্য নাই একদম কোচিংয়ে যাওয়ার, তাও যদি তোমরা ফুল টাইম আমাদের সাথে থাকো, আমরা কিন্তু আশা করি তোমাদেরকে একটা 90% প্লাস প্রিপারেশন তোমাদেরকে গুছিয়ে দিতে পারবো। তো এই প্রিপারেশন নেওয়ার জন্য তোমার যে ফ্রেন্ডটা কোনো কোচিংয়ে ভর্তি হতে পারে না অথবা যার আর্থিক সামর্থ্য নাই তাকে কিন্তু তুমি কোর্সটা জানিয়ে দিতে পারো এবং নিজেও যুক্ত হতে পারো,
যাতে তোমরা যারা কোচিং করতেছো তাদেরও কিন্তু কোচিংয়ের পাশাপাশি একটা এক্সট্রা হেল্প, আমার বাসায় টিউটর লাগে, সেটাও কিন্তু অনেকটা হেল্প এখান থেকে হয়ে যাচ্ছে। আমরা আশা করতেছি আমরা এই কোর্সের মাধ্যমে, এই জার্নিটাতে তোমাদেরকে অনেক হেল্প করতে পারবো, তোমাদেরকে একটা পূর্ণাঙ্গ প্রিপারেশন দিতে পারবো, এবং যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবা আমরা একটা বিজয়ের মঞ্চে দেখা করতে পারবো শেষ পর্যন্ত। তো এখন আমাদের পরবর্তীতে রসায়ন এবং অন্যান্য সাবজেক্টের যে বইগুলো আছে সেগুলো তোমাদের ক্লাস কেমন হবে এবং এগুলোর বইগুলো কীভাবে সাজানো হয়েছে এটা জানাতে তোমাদের পরবর্তী যে মেন্টররা আছে তারা আসছে। আশা করি সবাই ভালো আছো। তো দেখো, তোমরা সবাই কিন্তু এই ভর্তি যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছো, অনেক বেশি কষ্ট করছো এবং পড়াশোনা করছো। কিন্তু একটা যদি পুরো সত্য কথা আমি বলি, তাহলে এত বেশি পড়াশোনা করতে যে মানে তোমরা যদি ফাইনাল যে এক্সামটা আছে এখানে তোমরা যদি অ্যাপ্লাই করতে না পারো, তোমরা যদি তোমার ফুল যে প্রিপারেশন তুমি নিছিলা সেই অনুযায়ী তুমি যদি এক্সামটা না অ্যাপিয়ার করতে পারো, না ভালো দিতে পারো, তাহলে কিন্তু কোনো লাভ নাই, ঠিক আছে? তো এই জন্য সব থেকে বেশি প্রয়োজন যেটা, সেটা হচ্ছে তোমার কনফিডেন্স। আচ্ছা, আমি যদি আমি যখন এক্সাম মেডিকেল এক্সামটা দিচ্ছিলাম সেটা যদি শেয়ার করি, আমার ছোট একটা সিনারিওটা। তো আমার দুই পাশে দুজন মেয়ে বসেছিল, তো 10 মিনিটের মধ্যেই তারা কান্না শুরু করে দিয়েছে। তো 2022-23 সালের যে কোশ্চিনটা ছিল ভর্তি পরীক্ষার যে কোশ্চিন, তার তোমরা যদি একটু যাচাই করে দেখো তাহলে দেখবে ওটা অনেক হার্ড ছিল আর কি, গত 15 বছরের মধ্যে একটু কঠিন ছিল। তো তারা যখন 10 মিনিটের মধ্যেই অনেকগুলো প্রশ্ন দেখে ফেলেছে, দেখছে যে তাদের কমন নাই, তখন কি করলো, তারা কান্নাকাটি শুরু করে দিল। এই মুহূর্তেই যে এক্সামিনার ছিল স্যাররা এসে তাদেরকে বোঝাতে শুরু করলো, পারবা, তোমরা ট্রাই করো। এরকম করতে করতে তাদের সময়টাও লস গেলো, এবং এই মুহূর্তে কিন্তু আমি আমার 5টা ওএমআর ওএমআর এর যে দাগানো আমি 5টা এমসিকিউ উল্টো পাল্টা করে ফেলেছিলাম। একটা সিরিয়াল মিস্টেক করছি, এক সিরিয়ালে আমি 5টা ভুল করছিলাম, ঠিক আছে? তো দেখো, তোমার যদি কনফিডেন্স না থাকে তাহলে তুমি নিজেরও ক্ষতি করবা এবং এই যে আমার মতন যারা আশেপাশে বসে থাকবে তাদেরও ক্ষতি করবা। তো এই জন্য তোমার যেটা প্রয়োজন সেটা হচ্ছে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। তুমি যত বেশি প্র্যাকটিস করবা তোমার এই কনফিডেন্সটা তত বিল্ড আপ হবে, ঠিক আছে? এখন যদি আমি বইটাতে আসি, রসায়ন বইটাতে, আচ্ছা দেখো, তুমি যে প্র্যাকটিস করবা, তোমার প্র্যাকটিস করার জন্য কিন্তু একটা আলাদা সময় বের করতে হবে, তাই না? তুমি বেশি প্র্যাকটিস করতেছে, এটা একটা এক্সট্রা টাইম দিতে হবে। তো এই জন্য কি বইয়ের সবকিছু পড়া তোমার জন্য প্রয়োজনীয়? সবকিছু কিন্তু তুমি পড়তেও পারবা না। এই জন্য কি করতে হবে, ইম্পর্টেন্ট যে টপিকগুলো আছে সেগুলো তুমি সাজায় গুছায় পড়বা, এরপরে প্র্যাকটিসে লেগে পড়বা। তো তুমি যদি এখন আমাদের এই জয়কলির যে রসায়ন বইটা আছে এটাতে তুমি যদি আসো, তাহলে দেখবা প্রত্যেকটা টপিক কিন্তু এখানে ধরে ধরে দেওয়া আছে, ঠিক আছে? এবং এর মধ্যে কোনটা বেশি প্রত্যেকটা টপিক এখানে আছে, এবং সব থেকে গুরুত্বপূর্ণ কোনটা তুমি পরীক্ষার আগের দিন রিভিশন দিবা সেটাও কিন্তু এখানে আছে। 90% আপ গুরুত্বপূর্ণ, একটু লেস ইম্পর্টেন্ট, সব কিছুই কিন্তু আছে। তাহলে তুমি কি করবা, এই বই থেকে তুমি গুছায় গুছায় পড়ে ফেলবা প্রত্যেকটা টপিক ধরে। এখন টপিক পড়ার পরে কি করবা, বসে থাকবা? অবশ্যই না। তারপর তুমি প্র্যাকটিসে লেগে পড়বা, ঠিক আছে? প্র্যাকটিসে যখন তুমি আসবা, এখানে তুমি দেখবা তোমার হচ্ছে বিগত সালে যে এমবিবিএস সেখানকার কোশ্চেন আছে, তোমার ডেন্টাল কোশ্চেনগুলো আছে, এবং ভার্সিটির যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো সেগুলোও কিন্তু আছে। এখন তুমি যদি সবকিছু সলভ করে যাও, তাহলে এত কোশ্চেন তুমি সলভ করছো, এক্সামে তুমি যখন বসবা তোমার একটা ভিতরে একটা কনফিডেন্স আসবে, তাহলে আমাকে কোথা থেকে আটকাবে? সব তো তুমি সলভ করেই ফেলছো, সব তো তুমি দেখে আসছো, তাই না? এখন এই কনফিডেন্সের কথা থেকে স্টুডেন্টরা একটা ভুল করে, সেটা হচ্ছে প্রিপারেশনের সময় বা প্রিপারেশন নেওয়ার সময় এই 3 মাস তারা অনেক ওভার কনফিডেন্সে থাকে, ঠিক আছে? অনেক স্টুডেন্ট আমি দেখছি যে তারা অনেক ভালো স্টুডেন্ট ছিল, বা তাদের চান্স পাওয়াটা তাদের যোগ্যতা ছিল, বাট তারা হচ্ছে চান্স পায় না। কেন? এই টাইমে তারা একটা ওভার কনফিডেন্টে ভোগে। তারা মনে করে যে আমি তো সব পারি, তাহলে আমি কেন পড়বো, কেন আমি বেশি বেশি প্র্যাকটিস করবো? এই ভুলটা করা যাবে না। তোমরা যখন প্রিপারেশন নিচ্ছ তখন ভাবতে হবে আমি সব থেকে কম পারি, আমাকে আরো ভালো করতে হবে। কিন্তু যখন তুমি এক্সামে বসবা, একটা বইয়ের বাইরে থেকে বা হচ্ছে তোমার কমন পড়া নাই এরকম একটা কোশ্চেন আসতেই পারে, তখন তুমি কি ভাববা? তখন তুমি ভাববা যে এই কোশ্চেন আমি পারি নাই মানে কেউই পারে নাই, ঠিক আছে? যেটা তোমার জন্য কমন না সেটা কারোর জন্যই কমন না। তাহলে দেখবা যখন মেডিকেল অ্যাডমিশনে তোমার কঠিন কোশ্চেন আসলেও তখন তুমি সহজ কোশ্চেনগুলো ভুল করবে না। যারা কনফিডেন্স একবার হারিয়ে ফেলে তারা তো কঠিন কোশ্চেন ভুল করেই, তার সাথে সাথে তাদের যেগুলো পারতো তারা যে কোশ্চেনগুলো তাদের আয়ত্তে ছিল সেই কোশ্চেনগুলোও কিন্তু ভুল করে ফেলে। তো এই জন্য বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, এবং তোমাকে অবশ্যই ইম্পর্টেন্ট, এখানে দেখো ইম্পর্টেন্ট টপিক আছে। আবার বলছি আমি, ইম্পর্টেন্ট টপিকের মধ্যে কোনটা তুমি পরীক্ষার আগের দিন তুমি একবার রিভিশন দিবা, শর্টকাট রিভিশন দিবা, সেটাও এখানে দেওয়া আছে। তুমি একবার পড়বা, পড়ার পরে তুমি প্র্যাকটিসে লেগে পড়বা, ঠিক আছে? যদি তুমি এই ধাপগুলো অতিক্রম করো তাহলে আমি তোমাকে আল্লাহ যদি তোমার সাথে
সহায় হন, তাহলে তুমি ইনশাল্লাহ চান্স পাবা। এরপরে যদি আমি ইংলিশের বিষয়টাতে আসি, আচ্ছা দেখো ইংলিশে তোমরা বলো যে 3 মাসে ইংলিশ কি পড়বো। এইচএসসির জন্য তো তোমাদের একটা সিলেবাস ছিল, তোমরা ওই অনুযায়ী আগালি হইতো, বাট 3 মাসে এত সাবজেক্ট পড়ার পরে বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, জিকে তো আছে, ইংলিশ বাপরে বাপ, ইংলিশ কি পড়বো আমি, তাই না? তো ইংলিশেও তোমার জন্য মানে তোমার যেটা প্রয়োজনীয় সেটা হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস করা। আমি একই কথা বারবার বলছি, এই রুলসগুলো, পার্টস অফ স্পিচ, তারপরে সেন্টেন্স, ন্যারেশন, এই রুলসগুলো কি তোমরা এইচএসসি তে পড়ো না? এইচএসসির জন্য পড়ছো তোমরা, যদিও তোমরা অটোপাস ব্যাচ, বাট এইচএসসির জন্য কিন্তু তোমরা পড়ছো, ঠিক আছে? তো রিভিশন তো তোমাদের প্রয়োজন, তাহলে তুমি কি করবা, আমাদের যে জয়কলি প্রকাশনীর বইটা আছে এখান থেকে তুমি রুলসগুলা শর্টকাট একটা রিভিশন দিয়ে দিবা, তাই না? রিভিশন তো তোমার প্রয়োজন, সবকিছু কি মনে আছে, ভুলে গেছো তোমরা? তো এরপরে রিভিশনের শেষে কি করতে হবে, মেন কাজটা আমাদের প্র্যাকটিস করা। আচ্ছা, প্র্যাকটিস যত বেশি করবা তত বেশি তোমাদের জন্য লাভবান হবে। এখন আমাদের এই ইংলিশ বইটাতে তুমি দেখবা মেডিকেল অ্যাডমিশনের কোশ্চিন আছে, তোমাদের ডেন্টালের কোশ্চিন আছে, তোমাদের বিসিএস এর প্রিপারেশন কিন্তু এখনই নিয়ে ফেলছো, ভবিষ্যতে তোমরা যে বিসিএস দিবা তার কোশ্চিনও কিন্তু এখান থেকে তোমরা সলভ করবা, ঠিক আছে? তারপরে তোমাদের ডিইউ এর কোশ্চিন আছে, তারপরে আদার্স যে ভার্সিটির সেগুলোর ইম্পর্টেন্ট কোশ্চিনগুলো এখানে আছে। তাহলে এত কোশ্চিন তুমি যদি সলভ করো, তোমাকে ঠেকাই কে? তোমাকে শুধু কি করতে হবে, আমাদের সাথে যে ক্লাসগুলো হচ্ছে ক্লাসগুলো তো নিয়মিত থাকবা, তুমি নিয়মিত থেকে আমাদের ক্লাসটা করবা, আমরা বুঝিয়ে দেবো কিভাবে পড়বা, রুলসগুলো শিখিয়ে দিব, শর্টকাট টেকনিকগুলো শিখিয়ে দেবো। ক্লাসগুলো করার পরেই তোমরা বইয়ে চলে আসবা। তো এই জন্য তো তোমাকে বইগুলো সংগ্রহ করতে হবে, বইয়ে তুমি এসে রুলসগুলো একবার রিভিশন দিয়ে দিবা, এরপরে তোমরা প্র্যাকটিসে নেমে পড়বা। আমি আবারও বলছি, যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি তোমার কনফিডেন্স বিল্ড আপ হবে এবং মেন এক্সামে তোমরা ওইটা দেখাইতে পারবা। তো তোমাদের সবার জন্য শুভকামনা। এরপরে যেটা আলোচনা হবে সেটা হচ্ছে জিকে। আচ্ছা, আমি বেশি কিছু বলবো না, শুধু একটাই বলি যে আমরা ইন্টার থেকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, ইংলিশ এগুলো সব কিছু পড়ি, কিন্তু জিকেটা আমাদের পড়া হয় না। তো জিকেটা আমরা পড়বো কোথায় থেকে? জিকে তো হচ্ছে যে এমন না যে আমরা হচ্ছে যে আকাশ থেকে নাজিল করবো। জিকে কি সাধারণ জ্ঞান, বাংলাদেশ বিষয় বলি বা হচ্ছে যে পরিস্থিতি, সবকিছু মিলেই হচ্ছে সাধারণ জ্ঞান। তো এগুলোর জন্য একটা হচ্ছে মানে বলা যায় যে বিশ্বকোষ বলা যায়, তো একটা এরকম একটা বই দরকার যেটা থেকে আমরা হচ্ছে যে জিকেটা জানতে পারবো বা সাধারণ জ্ঞানের আমাদের যে নলেজটা সেটাকে আমরা হচ্ছে বিল্ড আপ করবো। তো এটার জন্য আমাদের দরকার না যে হচ্ছে যে আমরা একটু বেশি বেশি প্র্যাকটিস করি বা আমাদের সিলেবাসটা কি সেটা অনুযায়ী আমরা হচ্ছে যে সেটা বেশি অনুশীলন করি, এরকম। তো এরকম যদি আমরা প্র্যাকটিস করি, তো সবার আগে আমাদের কি প্রয়োজন, একটা হচ্ছে যে বই। আমরা জানি যে চান্স পাওয়ার জন্য কয়টা বিষয় লাগে, একটা হচ্ছে যে তোমার একটা গাইড, মানে হচ্ছে গাইড যে তোমাকে ইনস্ট্রাক্ট করবে, একটা হচ্ছে যে তোমার নিজের প্র্যাকটিস, আর একটা হচ্ছে আল্লাহর রহমত। এই তিনটা বিষয় যদি তোমার থাকে ইনশাল্লাহ তুমি চান্স পাওয়া। তো এটার জন্য আমি হচ্ছে যে তোমাকে বললাম যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, ইংলিশ এগুলো সব আমরা ইন্টার থেকে পড়ে আসি, কিন্তু জিকেটা আমাদের পড়া হয় না। আর জিকের জন্য আমরা খুব বেশি করতে হয় না। তো বলা যায় যে একবার যখন হচ্ছে অ্যাডমিশন সিজনটা আসে তখন হচ্ছে যে 2-3 মাস সময় থাকে বা হচ্ছে 1 মাস সময় থাকে, তখন আমরা হচ্ছে যে বলি যে সময় আছে পড়ে নিব, কিন্তু পড়বো কোথায় থেকে? এত বাজারে এত বই, এত হচ্ছে যে পাবলিকেশনস, আমরা পড়বো কোথায় থেকে? তো এত জ্ঞান, এগুলোর মধ্যেও হচ্ছে যে একটা বই যদি আমরা স্পেসিফিক একটা বই নিই, স্পেসিফিক বইয়ের মধ্যেও দেখা যায় যে হচ্ছে যে আমরা কোন লাইনটা পড়বো। তো এই জন্য হচ্ছে যে আমরা যদি তোমাদের এই বইটা দেখাই, মেডি জিকে, জয়কলি পাবলিকেশনে মেডি জিকে যে বইটা আছে, এই বইটা যদি আমরা হচ্ছে অ্যানালাইসিস করি, তো এখানে দেখা যায় যে আমরা প্রথমে দেখি যে হচ্ছে এটা নিয়ে যে বিস্তর যে আলোচনা, সেই আলোচনাটা প্রথমে দেওয়া আছে, তারপর যে টপিক অনুযায়ী তোমাদের ওখান থেকে এমসিকিউটা দেওয়া আছে। এমসিকিউ মানে হচ্ছে যে তোমার বিগত সালে যে কোশ্চেনগুলো, তো আমরা জানি যে মেডিকেলের জন্য বিগত সালে কোশ্চেনগুলো পড়তে হয়, তারপরে বিসিএস এ কোশ্চেনগুলো পড়তে হয়, তারপর নিয়োগ পরীক্ষার যে কোশ্চেনগুলো আছে সেগুলো অ্যানালাইসিস করে পড়তে হয়। তো এইখান থেকে তুমি যদি মেডিজিকে বইটা তুমি অ্যানালাইসিস করো, দেখবা যে হচ্ছে তোমার টপিক ওয়াইজ তোমাদের হচ্ছে যে বিগত সালে কোশ্চেন, মেডিকেল ডেন্টাল কোশ্চেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন, বিসিএস এর কোশ্চেন সব দেওয়া আছে। তাছাড়া শেষে দেখবা, আমরা যদি বইয়ের শেষে দেখি, তো একটা বিষয় দেখা যায় যে এখানে প্রথমে দেওয়া আছে যে এরকম করে একটা মডেল টেস্টের মতো দেওয়া আছে, মডেল টেস্টের মতো, যেখানে হচ্ছে তুমি আনসারটা ঢেকে রেখে নিজে সেলফ টেস্ট, যেটাকে বলে সেলফ টেস্ট দিতে পারবা। সেলফ টেস্ট দিলে তুমি নিজেকে যাচাই করবা যে আমি এত প্র্যাকটিস করলাম, এত হচ্ছে পরীক্ষা দিলাম, আমার প্রিপারেশনটা কতটুকু, আমি যে এত প্র্যাকটিস করলাম, এত ইয়ে দিলাম, আমার প্রিপারেশন কতটুকু, সেটা তুমি দেখবা যে তোমার
যখন টেস্ট দিবা, সেলফ টেস্ট দিবা, যে এরকম আমার এরকম অনেক ফ্রেন্ড দেখছি যারা হচ্ছে পরীক্ষা দিতে যেয়ে সাদা খাতা জমা দিয়ে চলে আসে। কারণ কি? কারণ হচ্ছে যে আমার এক্সামটা যদি আমি দিই, আমার রেজাল্টটা আমার আব্বু আমার কাছে চলে যাবে। তো এই সময় এই ভয়টা তোমার কাছে কিন্তু থাকছে না। তুমি হচ্ছে যে পরীক্ষাটা দিলা, সেলফ টেস্ট দিলা, তোমার প্রিপারেশন কতটুকু সেটুকু তুমি নিজেই যাচাই করতে পারবা। সেই অনুযায়ী তুমি তোমার প্রিপারেশনকে আরো বিল্ড আপ করো, আরো স্ট্রং করো। এই জন্য তোমাদের বলবো যে হচ্ছে যে আমাদের লাইভ ক্লাসগুলো দেখবা। কারণ হচ্ছে একটা বই থাকলেই হচ্ছে না। বইয়ে তোমার দেখা যাচ্ছে যে হাজার হাজার ইনফরমেশন, এই হাজার হাজার ইনফরমেশনের মধ্যে আমার কোনটা জরুরি, কোনটা আমার ভর্তি পরীক্ষায় আসবে। তো এটার জন্য তোমরা আমাদের লাইভ ক্লাসগুলো দেখবা। লাইভ ক্লাসের সাথে তোমার বইয়ের টেবিলের পাশে বইটা রাখবা, আমাদের ক্লাসগুলো দেখবা, সেটা দেখে নোট করবা, এক্সট্রা যে ইনফোগুলো আছে সেগুলো লিখে লিখে রাখবা। তাহলে দেখবা যে ইনশাল্লাহ তোমার জিকেতে আর কোনো ভয় থাকবে না। দেখো, আমরা এতক্ষণ ধরে শুনলাম যে আজকের এই মেডিকেল কোর্সে কিভাবে আমরা আগাবো, এখানকার রুটিন কেমন, এখানকার কোন কোন টিচার প্যানেল কোন কোন পোর্শনে থাকছে। তো এই সব মিলিয়ে আমাদের মেডিকেল যাত্রাটা আমরা শুরু করতে যাচ্ছি এবং আগামী দিন পর থেকে আমরা বায়োলজি ক্লাস দিয়ে শুরু করব। তোমরা এই ক্লাসে সবাই থাকবে এবং আমরা সবাইকে লাস্ট একবার সবাই আমরা আসি আমাদের মেডিকেল প্যানেলে যারা যারা আছি। তো এতক্ষণ ধরে আমরা যে কথাগুলো বললাম, মোটামুটি তোমাদের কিন্তু মেডিকেল প্রিপারেশনের জন্য ফার্স্টে দরকার হচ্ছে মূল বই। মূল বইটা আমরা অবশ্যই পড়বো। মূল বইটা পড়ার পরপরই আমাদের দরকার হয় কি অনেক অনেক বেশি কোয়েশ্চেন প্র্যাকটিস করা। প্র্যাকটিসের জন্য আমাদের কিন্তু এখানে প্রচুর কোয়েশ্চেন দেওয়া আছে। তোমাদের জন্য যেটুকু প্রয়োজন আমাদের অনেক অনেক বেশি কোয়েশ্চেন দেওয়া আছে, সেগুলো প্র্যাকটিস করলাম। এরপরে কি করব? আমি একটা চ্যাপ্টার পড়লাম, ক্লাস করলাম, কোয়েশ্চেন প্র্যাকটিস করলাম, তারপর আমার কি লাগবে? আমার সেলফ টেস্ট লাগবে। তো একটা চ্যাপ্টার যখন পড়ছি, আমাদের কিন্তু প্রতিটা চ্যাপ্টারের লাস্টে একদম একটা চ্যাপ্টারে তোমার প্রস্তুতি কতটুকু সেটা যাচাই করার জন্য সেলফ টেস্ট আছে। এবং প্রতিটা বই তোমরা যদি একদম শেষ প্রান্তে দেখো, প্রতিটা বইয়ের উপরে কিন্তু তোমাদের পূর্ণাঙ্গ মডেল টেস্ট দেওয়া আছে। তাহলে আমরা যে পড়াশোনাটা করতেছি প্রতিনিয়ত, সেটার উপরে কিন্তু আমরা একটা পূর্ণাঙ্গ মডেল টেস্ট দিতে পারতেছি, আমরা সেলফ টেস্ট দিতে পারছি প্রতিটা অধ্যায়ের উপর। এবং আশা করি আমরা এই যে তোমাদের আগামী 3 থেকে 4টা মাস তোমাদেরকে মেন্টরশিপে রেখে তোমাদের যে প্রস্তুতি প্রয়োজন, ভর্তি প্রস্তুতি সম্পূর্ণটাই হয়ে যাবে। সুতরাং সব জায়গায় তোমরা না ঘুরে, বেশি টেনশন না করে মূল বই নিয়ে থাকো, জয়কুলের একটা বই কালেক্ট করে নাও, আমাদের ক্লাসের সাথে থাকো। তোমার ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো সবগুলো তোমাকে আমরা এখান থেকেই তোমার কাছে পৌঁছে দিব। আচ্ছা, আমি তো মানে আমার মেডিকেল জার্নিটা অলরেডি আমার 2 বছর হয়ে গেছে। মানে আমি মেডিকেলে চান্স পাওয়ার পরে আমার 2 বছর অলরেডি সেকেন্ড ইয়ারে আমি। তো এই 2 বছরে আমাকে অনেকজন অনেক গাইডলাইন্সের জন্য কোশ্চেন করছে, আমি তাদেরকে গাইডলাইন্স দিছি। বাট একটা কোশ্চেন খুবই ফানি হয়, সেটা হচ্ছে ভাইয়া আপনি কতক্ষণ পড়ছেন? ভাইয়া আমি তো 18 ঘন্টা পড়তে পারি না, আমার কি তাহলে চান্স হবে না? দেখো, এইটা হচ্ছে পার্সন টু পার্সন ডিপেন্ড করে, ঠিক আছে? তোমার কাছ থেকে তুমি যতটুকু হাইস্ট যতটুকু দিতে পারো তুমি সেটা ততটুকু তুমি দিবে। এখন 18 ঘন্টা 20 ঘন্টা পড়তে যে তোমার একটা দিনে থাকতেছে কতক্ষণ? 6 ঘন্টা ঘুম কিন্তু তোমাকে ঘুমাতেই হবে। তুমি যদি একদিন 2 ঘন্টা এক্সট্রা পড়তে যাও, এক্সট্রা পড়াতে তুমি যদি তোমার 6 ঘন্টা ঘুম থেকে 4 ঘন্টা ঘুমে নিয়ে আসো, তাহলে কি হবে? তুমি অসুস্থ হয়ে যাবে, তোমার 1 ঘন্টা শেষ, মানে এক সপ্তাহ পুরোটাই শেষ। তাহলে 2 ঘন্টা এক্সট্রা পড়তে যেয়ে তোমার কিন্তু 1 সপ্তাহ পুরোটাই মাটি করা যাবে না। তো এটা ছিল আমাদের মানে তোমাদের তরফ থেকে যে ফানি কোশ্চেনটা বারবারই আসে সেটার অ্যান্সার। বাট যেটা আসলে ভ্যালুয়েবল কোশ্চেন সেটা হচ্ছে পড়বো কিভাবে, মানে কিভাবে পড়লে কাজে লাগবে, ঠিক আছে? তো একটা ফিক্সড একটা প্যাটার্ন আছে যেটা অনুসরণ করে তুমি যদি চলো তাহলে অবশ্যই তুমি সুফল পাবে। সেটা হচ্ছে তোমাকে প্রথমে একটু মেন বইটা তুমি পড়বা। মেন বইটা পড়ার পরে একটা চ্যাপ্টার পড়লা, মেন বইটা পড়ার পরেই তুমি জয়কলির বইটাতে চলে আসবা। জয়কলির বইটা থেকে তুমি দেখবা যে প্রত্যেকটা টপিক ওয়াইজ তোমাকে সাজানো আছে, প্রত্যেকটা টপিক ইম্পর্টেন্স অনুসারে সাজানো আছে। তাহলে প্রত্যেকটা টপিক তুমি পড়বা, প্রত্যেকটা টপিক শেষ করার পরে তুমি প্র্যাকটিসে চলে আসবা। তো তুমি যখন প্র্যাকটিসে আসবা তুমি দেখবা যে সব কোশ্চেন সেখানে আছে, মেডিকেলের কোশ্চেন আছে, ডেন্টালের কোশ্চেন আছে, বিসিএস এর কোশ্চেন আছে, ভার্সিটির কোশ্চেন আছে, সবগুলো তুমি সলভ করবা। এরপরে তুমি কি করবা? নিজেকে যাচাই করবা। যাচাই করার জন্য তোমাকে মডেল টেস্ট দিতে হবে। মডেল টেস্ট দিবা, নিজেকে যাচাই করবা এবং যে পোর্শনে দেখবা তুমি ভুল করছো, যে পোর্শনে তোমার সমস্যা, সেই পোর্শনটা তুমি দাগায় রাখবা। ওই পোর্শনটা তুমি আবার বারবার পড়বা, রিভিশন দিবা এবং এক্সামের আগে তোমার যেটা ভুল হতো, যেটা তুমি পারো, সেটাই যদি দেখে যাও তাহলে কি লাভ, তাই না? এক্সামের আগে ইম্পর্টেন্ট টপিক দেখতে হবে এবং তোমাকে দেখতে হবে কোন পোর্শনটাতে তোমার সমস্যা আছে, কোন পোর্শনটা তুমি ভুল করো। তুমি যদি এভাবে আগাও আর যদি এক্সামে যেটা বললাম কনফিডেন্ট হয়ে কনফিডেন্স রেখে তুমি যদি তুমি যা পড়ছো তা অ্যাপ্লাই করতে পারো, ইনশাল্লাহ তুমি সফলকাম হবে এবং তোমাদের সবার জন্যই আমাদের তরফ থেকে দোয়া রইল। তো
আমরা আজকে লাইভের হচ্ছে একদম শেষ প্রান্তে চলে এসেছি। তোমরা এই পুরো স্বপ্ন জয়ের যাত্রায় অংশগ্রহণ করবা এবং নিকটস্থ লাইব্রেরি থেকে বইটা সংগ্রহ করে টেবিলের পরে রাখবা এবং আমাদের রেগুলার ক্লাস 5:30 থেকে শুরু হবে। তোমরা রেগুলার জন্য এই ক্লাসে অ্যাটেন্ড করো এবং নোট করবা, এবং রেগুলার যে ক্লাস করার পাশাপাশি যে ফ্রাইডে মানে তোমার হচ্ছে শুক্রবার এই দিন হচ্ছে উইকলি এক্সাম হবে, এই এক্সামে অ্যাটেন্ড করবা এবং ভালো মার্ক তোলার চেষ্টা করবা। যদি 100 মার্কের এক্সাম হয় তাহলে 80+ মার্ক রাখার চেষ্টা করবা যদি ঢাকা এরিয়ায় যদি মেডিকেলে চান্স পাইতে চাও। আর যদি 50 মার্কের পরীক্ষা হয় তাহলে 40+ বা 35+ রাখার চেষ্টা করিও, কারণ এই সকল রেঞ্জে যদি মার্কটা থাকে তাহলে ইনশাল্লাহ তুমি ভালো জায়গায় চান্স পেতে যাচ্ছ। এবং আল্লাহর কাছে দোয়া করবা এবং সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবা, সাথে সবসময় জন্য একটা পড়াশোনা মাইন্ডেড থাকে মনটা, সেভাবে তোমরা প্রস্তুতি নাও। এবং সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের এই জয়গুলি প্যানেলের লাস্টে হচ্ছে কথা বলছে আমার ভাই মহসিন ভাই। আচ্ছা, আমি হচ্ছে তোমাদের একটা কথা হচ্ছে বলবো, সেটা হচ্ছে মানে শাহিন বলছে, তোমাদের শাহিন ভাই বলছে যে কয় ঘন্টা পড়বা। এটা আসলে সব সময় কোশ্চেন করা যে কয় ঘন্টা পড়বা। এখন হচ্ছে তুমি তোমার জীবন শেষ করে দিয়ে 18-19 ঘন্টা পড়ে যদি তুমি অসুস্থ হয়ে পড়ো তাহলে তো এই পড়ার কোনো লাভ নাই। তুমি যে কোনো প্রতিদিন যে কোনো একটা ফিক্সড টাইম থাকবে, 6 ঘন্টা পড়বা না 7 ঘন্টা পড়বা, সুন্দর করে রেগুলারিটি মেনটেন করে। একদিন 18 ঘন্টা পড়লা আর একদিন পড়লাই না, এটার তো কোনো মানে হয় না, ঠিক আছে? আরেকটা ব্যাপার হচ্ছে তুমি হচ্ছে মানে একটা ব্যাপার থাকে যে অনেকে আরেকটা কোশ্চেন করে, ভাইয়া আমি শর্টকাট না পড়ে আমি সব রাইটারের বই পড়বো। আমার কথা হচ্ছে অ্যাবসলিউটলি তুমি সব রাইটারের বই পড়ো, এতে আমার কোনো সমস্যা নেই। ঝামেলাটা হবে কি জানো, মানে তুমি সবকটা রাইটারের মাথার ইনফরমেশন নিয়ে যদি তুমি ফাইনালে যে যদি ডেলিভার না করতে পারো তাহলে এই পড়ার কোনো মানে হয় না। লাইক ধরো তুমি বাংলাদেশ ক্রিকেটের ভালো একজন ব্যাটসম্যান, তুমি ফার্স্ট ক্লাসে মানে 100 ছাড়া প্রতি ম্যাচে নামলে 100 করো, কিন্তু তোমাকে যখন তুমি আন্তর্জাতিক ক্রিকেটে চান্স দেওয়া হলো, তোমার 3 ম্যাচ সিরিজে 3টাতেই ডাক মারলা, এই যে ভালো খেলার কোনো মানে নাই। তুমি সব বই সব এইভাবে পড়ে করে 100তে 100 কোচিংয়ের পরীক্ষা পাইলা, তুমি কিন্তু লাস্টে যে চান্স পাইলা, এটার কোনো মানে নেই। তোমার কনসিস্টেন্সি বজায় রাখতে হবে এবং মানে সব জয়কলির বইতে যেটা আছে সব ইনফরমেশনগুলো এত সুন্দর করে আছে, মানে সেটা তুমি ইজিলি হচ্ছে এটা ধরতে পারবা। এখন এর মধ্যে মেইন কাহিনী হচ্ছে তোমার লাস্ট 2-3 দিনই সব ইনফরমেশন নিয়ে তোমাকে পরীক্ষার হলে যেতে হবে। তুমি যদি এটা করতে না পারো তাহলে কোনো লাভ নেই। আরেকটা ব্যাপার হচ্ছে মানে অনেকে মনে করে যে আমি অ্যাডমিশন দিচ্ছি, অ্যাডমিশনে আমি যদি চান্স না পাই আমার জীবন শেষ হয়ে যাবে। লাইফটারে ইজি করো, যে আমাকে চান্স পাইতে হবে, এটা আমার প্যাশন, যে আমার চান্স পাইতে হবে, চেষ্টা করতে হবে। এতটুকু চেষ্টা করো যে চান্স যদি তুমি কোনোভাবে না পাও, তোমার কাছে এটা যেন ফিল না হয় যে আমি আরেকটু চেষ্টা করলে পারতাম। তোমার পরীক্ষা দেওয়ার পর জন্য এটা ফিল হয় যে আমি আমার বেস্টটা ট্রাই করছি কিন্তু আমার পক্ষে সম্ভব হয় না, এইটা যেন ফিল হয়, তাহলে আজীবন কোনো আক্ষেপ থাকবে না। আমার অনেক ফ্রেন্ড আছে এখন আক্ষেপ করে, আরেকটু হলে ভালো হইতো, আরেকটু হলে ভালো হইতো, কিন্তু যেটা চেষ্টা করবা একবারে করো যে এর চেয়ে আমার পক্ষে সম্ভব না, ঠিক আছে? জীবন শেষে এসে লাইফটাকে ইজি করো। ডক্টর না হলে অন্য কিছু হয়, কোনো সমস্যা নেই, ব্রেনটাকে কুল রাখো। ওই যে শাহিন ভাই একটা কথা বলছে, পাশের 2 জন কান্নাকাটি করা শুরু করছে, ঠিক আছে? তুমি যদি ব্রেনটাকে কুল না রাখো, তুমি পারা সত্ত্বেও পরীক্ষার হলে যে ঘাবড়ায় যাবা, তখন মাথায় কাজ করবে যে পাশের আমি যদি চান্স না পাই আব্বু কি বলবে, আম্মু কি বলবে, আর পাশের বাড়ির আন্টি তো মানে একদম খেয়ে ফেলবে, ঠিক আছে? লাইফটা তোমার নিজেকে নিয়ে ভাবো, কুল থাকো, তুমি পরীক্ষা দিতে যাবে একদম ফ্রেশ মাইন্ডে, এইগুলো নিয়ে কোনো টেনশন করা লাগবে না। পড়াশোনা করো, পড়াশোনার মধ্যে থাকো। আরেকটা কথা, তোমরা যতই অ্যাডমিশন সময় হোক, মানে অ্যাডমিশন সময় এমন হলে তুমি গোসল করার টাইম পাবা না, অনেকে এই কথা বলে, যে কোনো প্রতিদিন আধা ঘন্টা নিজের জন্য রাখো, যে আমি আধা ঘন্টা একটু হাঁটবই করবো, এবং উইকলি যে কোনো একটা বেলা ঘোরো, তাহলে তোমার ব্রেন তোমাকে ভালো সার্ভিস দিবে। তুমি যদি ব্রেনের উপর বেশি জোর জবরদস্তি করো, শুধু পড়বাই, কিছু হবে না। আমি এটাকে আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না। সর্বশেষ একটা কথা হচ্ছে, যেটাই করবা বাবা মার দোয়া নিয়ে করবা, মায়ের দোয়ার উপর আর কোনো কিছুই নাই, ঠিক আছে? দোয়ার সহিত নিজের চেষ্টা এবং সুন্দর করে পড়াশোনার মাধ্যমে তুমি তোমার সফলতা অর্জন করতে পারবা। এটা বলে আমি আমার কথা শেষ করতেছি। তাহলে আমাদের লাইভ আজকে এটুকুই থাক, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ক্লাসে।